আসসালামু আলাইকুম। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমে একটা পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৮ ওভার ৩ বলে ৩৫ রান ৫ উইকেটে। সেখান থেকে বাংলাদেশ স্কোরবোর্ডে সংগ্রহ করেছিল ২২৮ রান। এই ২২৮ রান ভারত টপকিয়েছিল ৪৭তম ওভারে গিয়ে। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা বেশ ভালোই করেছিল। একটা পর্যায়ে ৮ ওভার ১ বলে বাংলাদেশের রান ছিল ৪৫ বিনা উইকেটে। সেখান থেকে বাংলাদেশ ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে রান সংগ্রহ করেছে ২৩৬ রান। এই ২৩৬ রান নিউজিল্যান্ড তারাও টপকেছে এই ৪৭তম ওভারে গিয়ে। বেশ কিছু মিল রয়েছে, কিন্তু এর পিছনে অমিল অনেকগুলো। প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ হয়েছে দুবাইয়ে। দুবাই থেকে খেলা এসেছে রাওয়ালপিন্ডিতে, পাকিস্তানে। উইকেট বদলেছে, স্টেডিয়ামের আচরণ বদলেছে, ওয়েদার কন্ডিশন বদলেছে, উইকেটের ডিমান্ডও বদলেছে, কিন্তু বদলাতে পারেনি বাংলাদেশের ওই স্কোর বোর্ডটা। প্রথম ম্যাচটিতে ২২৮ রান, সেখান থেকে মাত্র ৮ রানের উন্নতি। রান হয়েছে ২৩৬ রান। এই ২৩৬ রান অবশ্যই এই রাওয়ালপিন্ডির উইকেটে যথেষ্ট পুঁজি না, যে কারণে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল, সেই স্বপ্নর জায়গায় রয়ে গেল। মাত্র ২ ম্যাচ খেলেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। যাই হোক, স্বপ্নটা আসলে সত্যি দেখেছিলেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, যে কারণে তিনি আজ দায়িত্বশীল একটা ইনিংসও খেলেছেন। নিজেকে ৩ নম্বর থেকে দায়িত্ব নিয়ে ওপেনিংয়ে এসেছেন এবং ওপেনার হিসেবে খেলে কিন্তু বেশ সাবলীল ব্যাটিং করেছেন। ১১০ বলে ৭৭ রানের একটা ইনিংস খেলেছেন। শুধুমাত্র শান্তর ওই অবদানের কারণে বা শেষ দিকে জাকির অনিক এবং রিশাদ হোসেন তাদের কিছুটা দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ হয়তো বা স্কোরবোর্ডে ২৩৬ রান সংগ্রহ করেছে। এটা না হলে বাংলাদেশের যে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছে তাদের যদি স্কোরবোর্ডটা একটু দেখি, এই স্কোরবোর্ড দেখলে অন্তত পক্ষে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ আসলে কিভাবে এই স্কোরটা করলো। যেখানে মিডল অর্ডার ব্যাটসম্যান, বিশেষ করে তাওহিদ হৃদয় আগের ম্যাচে সেঞ্চুরিয়ান, তিনি করেছেন ২৪ বল থেকে ৭ রান। মুশফিকুর রহিম ৫ বল থেকে ২ রান। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি প্রথম ম্যাচে সুযোগ পাননি, দ্বিতীয় ম্যাচে একাদশের সুযোগ পেয়ে ১৪ বল থেকে মাত্র ৪ রান। এটা হচ্ছে বাংলাদেশের একদম যারা মধ্য সারির ব্যাটসম্যান, যারা একদম মিডল ওভারে যারা খেলেন, তাদের স্কোরবোর্ড হচ্ছে এইটা। এই স্কোরবোর্ডে আসলে কত দূর এগিয়ে যাওয়া সম্ভব, যে কারণে বাংলাদেশ আজকে দ্বিতীয় ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ক্রিকেটটা খেললো, এই ক্রিকেট আসলে মানে জাস্ট শুধু সম্মানটা বাঁচিয়েছে। বলাররা হয়তোবা কিছুটা প্রতিযোগিতায় হয়তোবা কিছুটা শুরুটা হয়তোবা ভালো করেছিল, কিন্তু এই ভালো হয়তোবা এটা নট গুড এনাফ ফর এই ম্যাচটি বের করে নিয়ে আসার জন্য। কিন্তু এই বিশ্বমঞ্চে এই বিশ্বমানের দলের সঙ্গে যদি আপনাকে ফাইট দিতে হয়, আপনি যদি বিশ্বমানের দলের বিপক্ষে যদি কম্পিটিশনে কন্টেস্ট আনতে চান, তাহলে অবশ্যই বিশ্বমানের দলে হওয়া প্রয়োজন। এই মুহূর্তে বিশ্বমানের দল হতে হলে বিশ্বমানের ক্রিকেটার অন্ততপক্ষে দলে রাখা প্রয়োজন। আমার কাছে মনে হয় না এই সাকিব, তামিম বা মাশরাফি এদের চলে যাওয়ার পরে বাংলাদেশে যারা রিপ্লেসমেন্ট হিসেবে আসছেন তারা কতটা বিশ্বমানের বা বিশ্বমানের এই সব প্রতিযোগিতায় কতটা নার্ভকে কন্ট্রোল রেখে একটা কন্টিনিউয়াস পারফরমেন্স প্রদর্শন করবে, এই জায়গায় আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সন্দেহ থাকাটাই স্বাভাবিক যদি আমরা তানজিদ হাসান তামিমের ওই ইনিংসটি দেখি। প্রথম ইনিংসে বেশ ভালোভাবে শুরু করেছিলেন, ২৫ বল থেকে ২৫ রান করে আউট হয়েছেন। কিন্তু যতক্ষণ ওই ভারতীয় ফাস্ট বোলাররা বল করছিল তখন কিন্তু বেশ সাবলীল ব্যাট করছিলেন, কিন্তু যখনই ওই একটা মাত্র স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, যখনই ফাস্ট বোলার থেকে স্পিনার অ্যাটাকে আনলেন, ওই ঘটনাটা সম্ভবত নবম ওভারে ঘটেছিল। আকসার প্যাটেলকে যখনই এনেছেন ঠিক আউট করতে ২ বল লেগেছে। প্রথম বলে তিনি ভালো মতো খেলতে পারেননি, দ্বিতীয় বলে স্কোয়ার কাট করতে যে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে কিন্তু তিনি আউট হয়ে যান। ঠিক এই দ্বিতীয় ম্যাচটিতেও একই ঘটনা। প্রথমে বেশ ভালোই শুরু করেছিলেন, যতক্ষণ পর্যন্ত ফাস্ট বোলাররা বল করছিল ততক্ষণ পর্যন্ত তিনি বেশ স্বাভাবিক ব্যাট করছিলেন। যখনই ওই আউট করার জন্য একটা মাত্র পরিকল্পনায় পরিবর্তন আনলেন ক্যাপ্টেন, ঠিক তখনই ফাস্ট বোলার থেকে যখনই স্পিনার অ্যাটাকে আসলো, একদম মানে
যে স্পিনার বল করছে আমি অন্তত পক্ষে তাকে অর্ডিনারি স্পিনই বলি, বা তার অ্যাকশনটা কিন্তু বেশ অর্ডিনারি। মিচেল মিচেল ব্রাচওয়েল, তার এই অফ স্পিন বল, এই অফ স্পিনার যখনই অ্যাটাকে আসলো ঠিক ওই একই রকম, মাত্র 2 বল লেগেছে তাকে আউট করতে। প্রথম বল স্কোয়ার কাট করতে গিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। দ্বিতীয় বলে ওভার দ্য টপ খেলতে যে ব্যাটে কানায় লেগে শর্ট মিড উইকেটে ধরা পড়েন তিনি। এই ধরনের ক্রিকেটারদের আউট করতে যখন মাত্র একটা স্ট্র্যাটেজির পরিবর্তন হয়, বা ওই পরিবর্তন হওয়ার পর মাত্র 1 ওভারও লাগে না তাদেরকে আউট করতে, তারা আসলে বিশ্ব মঞ্চে কতটা বিশ্ব দরবারে বুক চিরিয়ে লড়াই করবেন সেটা আমরা তাদের খেলা দেখেই বুঝেছি। সত্য কথা হলো, যতই আমরা অনেক বাহবা নিয়ে বাহবা কুড়াই না কেন, বাংলাদেশ অনেক ভালো মানের দল। এই মুহূর্তে ওডিআই ফরম্যাটের কথাই যদি বলি, সবচাইতে পরিচিত ফরম্যাট, সবচেয়ে বেশি ম্যাচ খেলে এই ফরম্যাটে, সেই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান সত্যিই নাজুক। এইরকম পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খুবই শঙ্কার মুখে। আমি অন্তত পক্ষে মনে করি এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে অন্তত পক্ষে কিছু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানে পরিবর্তন আনা প্রয়োজন। অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে যদি ওই পরিবর্তনগুলো যদি বাংলাদেশ করতে পারে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।